স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রিদওয়ান আহমেদ। বাংলাদেশে বিরোধী সমর্থক ও সাংবাদিকদের গ্রেপ্তারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRW। সরকার পরিবর্তন হলেও মত প্রকাশে নিপীড়ন বন্ধ হয়নি বলেও জানায় সংস্থাটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সংস্থাটির ওয়ার্ল্ড রিপোর্ট 2025-এ সব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। পাশাপাশি তার আমলের মানবাধিকার লঙ্ঘনের সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন। ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক সমর্থন না পেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের যথাযথ প্রক্রিয়া ও আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার কথাও জানায় সংস্থাটি। একটি নির্বাচনের জন্য এত সংস্কারের প্রয়োজন নেই জানিয়ে দ্রুত ভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নাগরিক সমাবেশে তিনি বলেন, প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনসমর্থন হারাবে অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে না পারার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চান তিনি। প্রশ্ন তোলেন বিভিন্ন পণ্য ও সেবার উপর ভ্যাট বসানো নিয়েও। 40 টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। খবর রাখতে হবে, এই সিন্ডিকেটটা এখন হাসিনার নয়। হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনার প্রত্যাশায় রয়েছেন নেতাকর্মীরা। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন যুব আন্দোলনের কর্মীরা। দুপুরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই কনভেনশন। কর্মীরা বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে শান্তি আসবে দেশে। এই কনভেনশনে অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যুব কনভেনশনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। যুব কনভেনশনে লোক সমাগম দেখতে চাই আপনার মাধ্যমে এই মুহূর্তে, এবং কর্মীরা কি বলছেন, চরমোনাই পীর এসে পৌঁছেছেন কিনা সেটাও জানতে চাই আপনার কাছে। দুপুরের পরপর কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, যেটিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সহযোগী সংগঠন যুব আন্দোলন, তাদের কিন্তু আজকে এই সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি 2 বছর পর এই কনভেনশন হয়ে থাকে। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, তাদের সহযোগী যে সংগঠন যুব আন্দোলন বাংলাদেশ, তাদের কিন্তু এই আজকে এই কনভেনশনে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের যে আমির চরমোনাই রেজাউল করিম, তিনি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে নেতারা রয়েছেন যাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে তারাও কিন্তু এসেছেন। রেদন, আপনাকে আরেকটু জানাতে চাই যে ইসলামী হিন্দু মহাজোটের যে প্রামাণিক রয়েছেন তিনিও কিন্তু এই কনভেনশনে তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা এই সকল কর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছেন যে জুলাই আগস্টে যে আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ তারা পেয়েছেন, এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ দেখতে চাচ্ছেন, যেখানে সকলের বাক স্বাধীনতা থাকবে এবং ইসলামী যে সকল কার্যক্রম সেগুলো তারা নির্বিঘ্নে করতে পারবেন। এই সকল দাবি দেওয়াই কিন্তু তারা বলছেন। রাজধানীতে যে সকল যুব আন্দোলনের কর্মীরা রয়েছেন তারা সহ রাজধানীর সকল জেলা থেকেই এ সকল কর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু উপস্থিত হয়েছেন। প্রায় লক্ষাধিক নেতা কর্মীরা তারা কিন্তু রয়েছেন। তারা এখানে গদির আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের রেজাউল করিম তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তাদের কয়েকদিনের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেটি বলছিলেন যে গত সংসদ নির্বাচনে তারা যে নির্বাচন করেছিলেন প্রতিটা আসনে এবারও এমন কোনো বার্তা দেন কিনা তাদের আমির, সেটি তারা জানতে চাচ্ছেন। পাশাপাশি তারা কি ইসলামিক সব দলগুলো মিলে একটি জোটে যাবেন নাকি আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই দিক নির্দেশনাগুলো আসবে কিনা সেই অপেক্ষায় কিন্তু
তারা রয়েছেন। রেজাউল করিম কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পর তিনি তাদের যে কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলবেন। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুব আন্দোলন কনভেনশনের এই ছিল সবশেষ খবর। রেদন। জি, অনেক কর্মীদের দেখতে পাচ্ছি। অপু, পরবর্তীতে আরও তথ্য জানতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব। আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে গণফোরামের সভাপতি বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো বিদায় নিতে হবে। সকালের জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আমার আদিবাসী ভাই বোন সহ যুবক তরুণদের উপর হামলা চালিয়েছেন। এই হামলা অত্যন্ত পরিকল্পিত। গতকালও আপনি এখানে রক্তাক্ত করেছেন। সুতরাং আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো আপনাকেও বিদায় নিতে হবে। এবার জানাবো টিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা। সেখান থেকেই দেশের শীর্ষ ধনীদের একজন। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয় হয়ে যান আইন প্রণেতাও। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তিকে কাজে লাগিয়ে দখলদারিত্ব আর ভয়ভীতি দেখিয়ে একের পর এক জমি দখল করে গড়েছেন পাহাড় সম নিজের ব্যবসায়িক স্থাপনা। তিনি পুরান ঢাকার গ্যাংস্টার খ্যাত হাজি সেলিম। এতদিন ভয়ের কথা না বললেও 5ই আগস্টের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। গা শিউরে ওঠার নির্যাতনের বর্ণনাও আসছে কারো কারো কাছ থেকে। চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই ছিল ফিল্মি স্টাইলের মুন্সিয়ানা। পুরান ঢাকার একচ্ছত্র নিয়ন্ত্রণও তার হাতে। ছবি বলে দিচ্ছে তিনি ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজি সেলিম। পানের দোকানদার থেকে হঠাৎ শিল্পপতি বনে যাওয়া, এরপর রাজনীতির ময়দানে দাপট যেন এক সিনেমার গল্প। তবে হাজি সেলিমের উত্থানের পরতে পরতে রয়েছে দুর্নীতি আর জবরদখলের লাগামহীন কাহিনী। এখন তো তাপসা ছিল, তো তানিমা ছিল, কামরুলা ছিল, তারপরে সেলিম হাজিরা ছিল, সবাই মিলাই বাড়ি দখল করেছে। আমাদেরকে বলে অবৈধ জায়গা, আর আমাদের যদি অবৈধ জায়গা হতে হতে কোর্টে কি মামলা নিত? স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা চাঁদ মিয়া ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরেই ব্যবসায় পা রাখেন তিনি। কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে নকল পানীয় বিক্রি করে সে সময় আটক হন পুলিশের হাতে। পানের যে গোডাউনটা তাদের ছিল, ওই গোডাউনের পিছনে উনি অপকর্ম চালাইতে যে 2 নাম্বারি ব্যবসা করতে করতে সে আজকে এই পর্যন্ত আসছে। জেল থেকে ছাড়া পেয়ে 1998-79 সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন। নাম লেখান ফেজালের খাতায়, সিমেন্ট বিক্রি করে যেখান থেকে উত্থান। 1994 সালে বিএনপির রাজনীতিতে নাম লেখান পুরান ঢাকার কিংখ্যাত হাজি সেলিম। নির্বাচিত হন কমিশনার। 1996 সালে এমপি পদের প্রার্থিতা নিয়ে বনিবনা না হওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। দলীয় মনোনয়ন নিয়ে হয়ে যান এমপি। এরপর ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেপে ওঠে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। কি যে জ্বালাতন করেছে মানুষটিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। আপনি লালবাগ যাবেন, চরে যাবেন, এখানে বিভিন্ন জায়গায় বাড়িঘর দখল করে রাখছে। ঢাকা 7 আসনে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো থানা আছে, প্রত্যেকটা ওয়ার্ড এবং থানায় তার লোক সেট করা আছে। যে বলতে গেছে আজকে বলছে, কালকে তাকে আর পাওয়া যায় না। এমপি হয়ে হাজি সেলিমের জমি ও বাড়ি দখলের নেশায় পেয়ে বসে। অভিযোগ রয়েছে এলাকায় বিশেষ বাহিনী দিয়ে পাড়া মহল্লায় পঞ্চায়েত প্রথা চালু করে দখল করতে থাকেন সাধারণ মানুষের জমি ও বসতভিটা। বায়াংসর করিয়া উড়াই দিতে আসে, আমরা কেমনে যাইমু? আমরা ডরও হেগোলায় কথা কই নেই, কিন্তু আমাকে যে উড়াই দিল, আমাকে যদি কিছু দিয়া এই জায়গা তুমি উড়াই দিয়ে অন্য জায়গায় যদি আমরা স্থান করতাম তাইলে আমরা এটা দাবি করি না, কিন্তু তখন আমরা চলতে পারি না। বাবা হুমকি দিছে, পোলা পানাইছে, ছুরি চাক্কু বোম, ঠিক আছে, অস্ত্র মস্ত্র দিয়া কইছে তোমরা হেমতে যাও, নাহলে তোমার গোষ্ঠী সুদ্ধা মাইরা ফালাম। অভিযোগ আছে বুড়িগঙ্গার তীরে চাঁদনীঘাটের ওয়াসার পানির পাম্পের জমি দখল করে পেট্রোল পাম্প নির্মাণ করেন হাজি সেলিম। সোয়ারিঘাটের নদীর তীর দখল করে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ। জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণের অভিযোগ হাজির বিরুদ্ধে। বৃদ্ধার সম্পত্তি দখল করে এমটিসি টাওয়ার নির্মাণেরও অভিযোগ রয়েছে।
গুলশানারা সিটির কথা আমরা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের হল ছিল, তারা হচ্ছে সেটা দখল করে তারা হচ্ছে বাণিজ্য করছে, বিজনেস করছে। হাজী সেলিমের যে পুরান ঢাকায় টাকরা ছিল, সেটা আমাদের হলগুলো উদ্ধারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। চকবাজারে ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নির্মাণ করেন তিনি। শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য স্কুল ভবন ও বধির কমপ্লেক্স নির্মাণের জায়গাও জোরপূর্বক দখলে নেয় তার লোকজন। না, কেউ পারেনি, কেউ আসেনি, কারণ তার নামের প্রতি কেউ আসে না। আইন করবেন, আইনের কাছে যাবেন, আইনও তখন সাহায্য করেনি। অনেকজন এখানে আন্দোলন করছে, স্কুলে ছাত্র ছিল, স্কুলে যে ছাত্র নবগণ স্কুল ছাত্র অনেক ছাত্র আসছে, তাদেরকে সব পিটাইছে পুলিশ বাহিনী। এছাড়া পুরান ঢাকা সহ নারায়ণগঞ্জেও জমি দখলের অভিযোগ আছে হাজী সেলিমের বিরুদ্ধে। ঢাকার একাধিক স্থানে হাজী সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এরই মধ্যে হাজী সেলিম ও তার পরিবারের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে জুলাই আগস্ট গণহত্যার একাধিক মামলায় জেল হাজতে রয়েছেন হাজী সেলিম। তবে এলাকায় এখনও তার দাপট দৃশ্যমান। এবার তার শাস্তি হবে এমনটাই দাবি ক্ষতিগ্রস্তদের। হাজী সেলিম হোক এবং হাজী সেলিম ছাড়া অন্য যারাই আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, আর কিছুই চাই না আমরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি অব্যবস্থাপনার জন্য ভোগান্তি হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র থাকলেও সেখানে নানা অনুষ্ঠান থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আগামী দিনের সন্তান আমাদের যখন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। বেলা 11টা পর্যন্ত একযোগে পরীক্ষা হয় 18টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ সহ মোট 19টি কেন্দ্রের বিভিন্ন স্থানে। এর মধ্যে ঢাকা মহানগরের 16টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা হয়। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে একই সময় একাধিক অনুষ্ঠানের আয়োজন থাকায় বিঘ্ন ঘটে পরীক্ষায়। সকাল থেকে কেন্দ্রের ভেতরে গান বাজনা চলায় চরম বিরক্তি প্রকাশ করেন অভিভাবকরা। মেডিকেলের পরীক্ষা একটা ন্যাশনাল ইস্যু, এখানে কেন বাপ্পার একটা অনুষ্ঠান থাকবে, সেম সময় শত শত মানুষের যাতায়াত ভিতরে থাকবে, এটা মেডিকেলের পরীক্ষাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে। আমার কাছে অবাক লাগছে যে এটা কি কোনো পরীক্ষা কেন্দ্র যেখানে মেডিকেল 100 মার্কের পরীক্ষা হবে, মাত্র 60 মিনিট সময় পাবে। প্রতিটা সেকেন্ড পরীক্ষার্থীদের জন্য মূল্যবান। গণহারে লোকজন আসে যায়, এটা একটা মেডিকেলের পরীক্ষা, আমরা কিভাবে বুঝবো যে কারা যাচ্ছে কারা আসতেছে? একটা ঘন্টার লেগে অপেক্ষা হইলো না, কত গাড়ি হাজার হাজার মানুষ যাইতেছে আসতেছে। ও বলতেছে এটা আমার কাছে না, ও বলতেছে এটা আমার কাছে না, এই জন্য লোকগুলো এখানে কোনো সিরিয়াল নাই। ভর্তি পরীক্ষার জন্য মেয়েকে নিয়ে এসে কেন্দ্রে অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত 3-4 মাস মানে পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে থেকে খুব খাটছে, দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। অ্যাজ এ অভিভাবক হিসাবে আমি বলতে পারি যে এটা হয়তো বা ঠিক হয় নাই। এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে তিতুমির কলেজ সহ কয়েকটি কেন্দ্রের সামনে যান চলাচল বন্ধ থাকে, এমনকি পায়ে হেঁটে চলাচলেরও উপায় ছিল না। এতে ভোগান্তি হয় নাগরিকদের। তবে শান্তিপূর্ণভাবে MBBS ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আমরা সমস্ত খাতাপত্র বুঝে পাওয়ার পরে আমাদের পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাবে। উত্তরপত্রগুলো কালেকটিভভাবে যেভাবে সিস্টেম ওয়াইজ নেওয়া হয় নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়ে আমাদের দায়িত্ব আজকের মতো আমরা শেষ করব। এবার আবেদন জমা পড়ে 1,35,261টি। মেডিকেলে মোট আসন 5,380টি। সেই হিসেবে এক আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে নামে 25 শিক্ষার্থী। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর 2:23 দিকে ওই এলাকায় একটি ভবনের 4র্থ তলায় ট্যানারি গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। প্রথমে 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। মুহূর্তের মধ্যে আরও ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহতা বাড়ায় আরও 2টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন 4তলা ভবনটিতে কয়েকজন কর্মী আটকা থাকতে পারেন। আমদানির পরও চালের দামে তেমন সুখবর নেই রাজধানীর বাজারে। গেল সপ্তাহে চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে কমেছে বিক্রিও। ইনকাম তার সাথে সামঞ্জস্য, এখন চাল কমাইতে হচ্ছে, টাকা তো আর বাড়তেছে না। খুচরা বাজারে চালের দাম বেড়েছে অস্বাভাবিক। ব্যয়ের সঙ্গে পেরে উঠছেন না সীমিত আয়ের মানুষ। নিরুপায় হয়ে তাই নিরন্তর চেষ্টা ভোগ কমিয়ে কোনো রকম টিকে থাকার।
এখন দরকার ভালো একটা স্ট্রং শক্তিশালী সরকার, যারা এটারে ট্যাকল করতে পারে, নাহলে তো মানুষ মানে সাধারণ মানুষ যারা তারা তো বাঁচতে পারবে না। বছরকে বছর আমরা এই গ্লানি টানতেছি, এটার আসলে শেষ কথা আমরা নিজেরাও জানি না। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরায় দেখা গেল নিরুপায় নিম্ন ও সীমিত আয়ের ক্রেতাদের অসহায় চিত্র। বিক্রেতারা বলছেন মৌসুমের সময়ও অস্বাভাবিক বেশি চালের দাম, আর তাতে কমেছে বিক্রিও। বেচা বিক্রি খুবই কম, কারণ সব কিছু চালের দাম মনে করেন 60 টাকা, 65 টাকার চাল 85 টাকা, তারপরে 55 টাকার চাল 65 টাকা। এদিকে পাইকারি চালের আড়তেও দাম কমার কোনো সুখবর নেই। মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে 72 থেকে 82 টাকা কেজি, নাজিরশাইল 72 থেকে 92, আর বিয়ার 28 চালের দাম 58 থেকে 62 টাকা। মিনিকেট সর্বনিম্ন আছে 72 টাকা আর সর্বোচ্চ আছে 82 টাকা। আমরাও কেনাকাটা অনেক কমায়া দিছি, বুঝতেছি না বাজার কি হবে। পাইকারি বিক্রেতারা বলছেন আমদানির কারণে বাজার স্থিতিশীল থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। না, ইন্ডিয়ান ছেলে আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে, মানে বাড়ে নাই কমও নাই, স্থির হয়ে গেছে। তো এইভাবে যদি থাকে, এখন কাস্টমার কম আর সামনে রমজান আসতেছে, সব মিলিয়ে হয়তো আস্তে 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 বাজারটা আবার একটু কমার দিকে। এদিকে সপ্তাহের ব্যবধানে খুব বেশি বাড়েনি সরকারি চালের মজুত। সরকারি গুদামে এখন চালের মজুত আছে 8,40,663 টন, যা গেল সপ্তাহেও ছিল প্রায় 9 লাখ টন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিনাথের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর ডামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার ডামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইয়েরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা দেশবাসী, শুধু জামাতে ইসলামী না, দেশের আপামর জনগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসি, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোশত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা আছে, এটা একটা জেলা। আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রো ইউনিভার্সিটি আছে, অনেকগুলা শিক্ষা রেভিনিউ আছে। বিপিএল এর চট্টগ্রাম পর্ব কভার করতে সেখানে রয়েছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। পাপন, দুটো বিষয় জানতে চাই। একটা হচ্ছে রাজশাহীর সব ক্রিকেটাররা কি টাকা পেয়েছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আজকের ম্যাচে এই কদিনের ঝামেলার কোনো প্রভাব ক্রিকেটারদের মধ্যে পড়ছে কিনা, আপনার কি মনে হচ্ছে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ রেদওয়ান। আপনি প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। আসলে 25% টাকা দেওয়া হয়েছে রাজশাহী ক্রিকেটারদের, এবং তারপর পরে কিন্তু আসলে তারা সিদ্ধান্ত নিয়েছে মাঠের ক্রিকেটটা খেলার জন্য। এর আগে একটা আশ্বাস পেয়েছিল যে তাদের এই 25% টাকা দিয়ে দেওয়া হবে, সেই আশ্বাসে তারা আসলে পরের দিন অনুশীলনে আসে, এবং তারপরের দিন অর্থাৎ আজকে মাঠে নামার আগেই অর্থাৎ গত রাতে তাদেরকে 25% টাকা দেওয়া হয়েছে। 19 তারিখের মধ্যে আরও 25% টাকার চেক দেওয়া হবে, সেই রকম একটা কথা কিন্তু তারা বলেছে। যদিও এখনও পর্যন্ত রাজশাহীর মানে দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষের কেউই গণমাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলেনি। তবে যেটা প্রেস রিলিজ আকারে দেওয়া হয়েছে, এবং আমরা বিভিন্ন সূত্র যেটা জানতে পেরেছি এবং জেনেছি যে 25% নগদ অর্থ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি 25% চেক 19 তারিখের মধ্যে দেওয়া হবে। এবং যে কথাটা আপনি বলছিলেন, আপনার আরও একটা প্রশ্ন ছিল যে এই খেলাতে আসলে রাজশাহীর যে ব্যাপারটা ঘটেছিল সেটা আসলে কোনো প্রভাব ফেললো কিনা। 184 রানের টার্গেট দিয়েছে রাজশাহী অপোনেন্ট
সিলেট স্ট্রাইকার্সকে। খেলায় যে তার কোনো প্রভাব পড়েনি সেটা কিন্তু আসলে স্পষ্টই আমরা দেখতে পেলাম এবং সাবলীলভাবেই তারা আসলে খেলে গেলেন, তাদের সামর্থ্য অনুযায়ী যে সাগরিকায় আসলে ডিসপ্লেটা করলো এবং আমরা যেটা প্রত্যাশা করছি বারবারের মতো যে উপভোগ্য একটা খেলা হবে নিশ্চিতভাবেই, এবং সেই উপভোগ্য খেলার মধ্য দিয়ে রাজশাহীর আসলে ক্রিকেটাররা তাদের সামর্থ্য প্রমাণ করবে, সেটাই কিন্তু আসলে প্রত্যাশিত। এবং দর্শকের কথা যদি বলি, যথারীতি দর্শকের কিন্তু একেবারে জ্যাম প্যাক গ্যালারি বাইরে। শান পাপন, বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।